পারাপারের মধ্যে আমরা প্রতিদিন নতুন নতুন করে সম্পর্ক স্থাপন করি এবং আমরা চেষ্টা করি আমাদের এই যাপন চিত্রে প্রতি রাতে আপনারাও যাতে যুক্ত হতে পারেন, আপনাদের মনের কথা আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। আজ একটু ভিন্ন স্বাদের আয়োজন এবং একটু দূর দেশের অতিথিরা আমাদের সঙ্গে। আপনারা দেখেন যে আমরা এই অনুষ্ঠানে প্রায় প্রতি রাতেই অতিথিদের আমন্ত্রণ জানাই। তারা তাদের মতো করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, কেউ গান করেন, কেউ কবিতা করেন, কেউ তাদের জীবন দর্শনের কথা আমাদের শুনিয়ে যান। আজ আমরা এই অনুষ্ঠানের নামকরণ করেছি কবিতা কথা। আমাদের সঙ্গে স্টুডিওতে দুই অত্যন্ত জনপ্রিয় শিল্পী, একজন বাংলাদেশের এবং আরেকজন শিলচর শহরের। আমার ডান দিকে শিল্পী ফারুক তাহের এবং তারপরেই শিল্পী সব্যসাচী পুরকায়স্থ। দুজনকেই স্বাগত জানাই। ফারুকদা, প্রথমেই আপনার কাছে জানতে চাই, মানে আমরা আজকে যেহেতু এই আয়োজনটি মূলত কবিতা কেন্দ্রিক আলোচনা করব এবং কবিতা শুনবো আপনাদের দুজনের কাছ থেকেই, আপনি কিভাবে কবিতার জগতে এলেন, শুরুটা কি সেটা একটু শুনতে চাই প্রথমে। ধন্যবাদ। শুরুটা আমি যখন ক্লাস 8-এ পড়ি, 8ম শ্রেণীতে পড়ার সময়কালীন আমার একজন ইংরেজি গ্রামারের শিক্ষক, আমি স্যারের নামটা উচ্চারণ করছি, মোহাম্মদ ইউনুস স্যার, ইউনুস চৌধুরী। তো তিনি একদিন ক্লাসে বললেন যে তোমরা কেউ কবিতা লিখো, গল্প লিখো। তো ক্লাসে যত ছেলে মেয়েরা ছিল, আমরা তো কম্বাইন্ড সবাই একসাথে পড়ালেখা করতাম, তখন কারো মুখ দিয়ে কবিতা লিখি বা গল্প লিখে এরকম কোনো শব্দ উচ্চারিত হয়নি। তো স্যার একটু বর্ষনা সুরে বললেন যে তোমরা কেমন ছাত্র, আমরা তো এই বয়সেও ছোটোবেলায় সেই লেখালেখি শুরু করছি, এখনও লিখি, এখনও আমাদের লেখা পত্রিকায় ছাপা হয়। তো এরকম স্যারের কথাটা শুনে সেদিন বাড়ি গিয়ে সন্ধ্যার সময় আমি একটা ছড়া কবিতা লিখলাম। কবিতাটা এরকম: নদীর পাশে বাড়ি আমার, নদী ভালোবাসি, বিকেল ঘনে সন্ধে হলে বাড়ি ফিরে আসি। এরকম একটা কবিতা দিয়ে এখনো মনে আছে। এরকম একটা কবিতা দিয়ে আমাদের কবিতার সঙ্গে বোঝাপড়া শুরু, এবং এরপর থেকে লিখতে 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 এক সময় গানের গলা ছিল, সবাই বলতেন, কিন্তু গান শেখা হয়নি। আবৃত্তি চর্চার একটি সংগঠনের সঙ্গে যুক্ত হই। তখন আমরা গ্রামে ছিলাম। যখন আমি কলেজে পড়ার সময় শহরে চলে আসি, সেই শহরে আসার পরেই আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত হই এবং সেই থেকে আজ অবধি পথ চলা। সালটি হচ্ছে 1995 সাল। বাহ বাহ বাহ, 1995 সাল, মানে তখন থেকে আপনি এটাই ইয়ে করছেন। প্রথমেই ফারুকদা, আপনার কথা শুনলাম, আমি সব্যসাচী বাবুর কাছে যাব। সব্যসাচী বাবু, আপনি কিভাবে শুরু করেছেন শিলচর শহরে? আমি যে শহরে থাকি, আমি খুব গর্বিত। এটা শহীদের শহর আমরা বলি। ঠিক, আপনারা জানেন কিনা জানি না, অবশ্যই নিশ্চয়ই জানেন। আমাদের বাংলা ভাষার জন্য আমরা 11 শহীদ প্রাণ দিয়েছিল শিলচর 19 মে 1961। ঠিক, আমার কবিতার ভালো লাগা, ভালোবাসা যাই বলে স্কুল জীবন থেকেই আমার যারা শিক্ষক ছিলেন তাদের অনুপ্রেরণাতেই আমি কবিতাকে, আমি নিজেকে খুব একটা আবৃত্তি শিল্পী আমি বলবো না, আমি অনেক কিছুর সঙ্গে জড়িত। আমি সংগঠন করি, আমি নাটক করি, অনেক কিছুর সঙ্গে জড়িত। শুধু আবৃত্তি আমার চর্চাটা নয়, আবৃত্তিও করেন, সেটাই, অনেক কিছুর সঙ্গে আছি। ফারুকদা, প্রথমে কি কবিতা শুনবো? আমি যেহেতু কবিতা লেখালেখি দিয়েই শুরু করেছিলাম, নিজের একটা লেখা কবিতা পড়ি। সেই কবিতাটা হয়তো এখন আমাদের যে দেশের বর্তমান অবস্থা, সেই অবস্থার সঙ্গেও যাবে। আগুন লেগেছে জাতির পতাকায়, আগুন লেগেছে সত্যে, আগুনে পুড়ছে মানবতা আজ, আগুন স্বর্গে মরতে। আগুন লেগেছে শান্তিতে আর, আগুন লেগেছে স্বাধীনতায়, জিজ্ঞাসী না আমরা তবু, আগুন কেন এই বাংলায়? অগ্নিবুহে প্রজ্বলিত বাংলাদেশের স্বাধীনতা, জোট বাঁধো তৈরি হও, ভাঙো এবার মৌনতা, জোট বাঁধো তৈরি হও, ভাঙো এবার মৌনতা। ফারুকদা, এই যে আপনি, মানে আমি যদি আরেকটু গভীরে এই আলোচনায় প্রবেশ করি, যে যেহেতু কবিতা নিয়ে কাজ করেন, আপনি নিজে সংগঠনের সঙ্গে যুক্ত, আপনি নিজে এত ছেলে মেয়েদের সঙ্গে প্রতিদিন কবিতা বিষয়ক আলোচনায় থাকেন, আজকের যে বাংলাদেশের অবস্থান এবং আমরা যা দেখছি সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকায়, এত এত ছাত্রদের রীতিমতো প্রাণ দিতে হয়েছে এবং কিসের আন্দোলন তাও আমরা জানি, কিন্তু এইভাবে একটি দেশ যখন আহত হয়, দেশের ছাত্র সমাজ যখন আহত হয়,
কবিতাও তো সেখানে একটা ভূমিকা পালন করে। আমরা জায়গায় জায়গায় দেখছি ছেলে মেয়েরা হাততালি দিতে দিতে গান করছে, কেউ কবিতা করছে। আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসেবে যে গান এবং কবিতা এ যাবতীয় আন্দোলনগুলোতে আসলে হাতিয়ার এবং অস্ত্র হিসেবে দেখা দেয়? এটি শুধুমাত্র এই আন্দোলনে নয়, আমাদের যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে এবং তারও আগে থেকে ভাষা আন্দোলনের যখন সংগ্রাম শুরু হয় 1952 সালে, তখন থেকে কবিতা বা নাটক একটি শক্তিশালী ভূমিকা রেখে আসছিল। এবং তার পরবর্তী সময় 71-এর মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন যে এটা হচ্ছে এই আগরতলা থেকে শুরু করে আবার কলকাতা শহরে গিয়ে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। সেখানেও কিন্তু বাংলাদেশের কবি সাহিত্যিকরা এবং পাশাপাশি এই আগরতলা এবং পশ্চিমবঙ্গের কবি আবৃত্তি শিল্পী সঙ্গীত শিল্পীরা যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে কবিতা এবং আবৃত্তি বা সঙ্গীত একটি শক্ত অবস্থানে ছিল। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, এখনো পর্যন্ত সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা যুক্ত ছিলেন তাদেরকে বলা হয় শব্দ সৈনিক, এবং তাদেরকে 21 পদকে বা স্বাধীনতা পদকেও ভূষিত করা হয়। ফলে কবিতার যে শক্তি, কবিতার শক্তি কখনো ফুরোই না। কবিতা তার শক্তিকে জানান দেয় প্রতিদিন নানাভাবে, নানা বৈচিত্র্যপূর্ণ অবস্থানে থেকে। ঠিক। সব্যসাচী বাবু, আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই, আপনি কি শোনাবেন আমাদের? দেখুন, আমি তো কবি নই, আমি রবি ঠাকুরের কবিতা আমাদের সংকটে, আমাদের বিপন্নতায় যিনি আমাদের আশ্রয় আমি মনে করি, রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করছি। কবিগুরুর আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো লোহার হাত কড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী।
কি সুন্দর। সব্যসাচী বাবু, আপনাদের এখানে মানে শিলচর, আপনি যে কথাটা বলছিলেন, এই স্টুডিওতে অনেকবার শুভপ্রসাদ নন্দী মজুমদার সহ আরো অনেকে শিলচরের এসে গেছেন, তারা অনুষ্ঠান করে গেছেন, কথা বলে গেছেন। একটা বিষয় একটু আপনার কাছ থেকে এটাও জানতে চাই, যে আপনি বলছিলেন যে আমি শুধু কবিতা করি না, নাটক, সংগঠন ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত থাকি। আজকের প্রজন্মের ছেলে মেয়েরা, আপনি নিজে যেহেতু সাংস্কৃতিক সংগঠন করেন, আপনার পার্সপেক্টিভে আপনি তাদেরকে আজকের তারিখে দাঁড়িয়ে কোথায় দেখেন? আপনাদের সময় এবং আজকের সময় সাংস্কৃতিক সংগঠনের অবস্থান যদি আমি বলি, আজকের অবস্থানটা শিলচরে কেমন? দেখুন, শিলচরের আজকের প্রজন্মের যারা, তারা ভীষণ সম্ভাবনাময়। শিলচরে বিশেষ করে এখন নাটকের একটা জোয়ার চলছে আমি বলবো। শিলচরে আপনি জানেন একটা সর্বভারতীয় প্রতিযোগিতা হয়, এখানে ত্রিপুরা রাজ্যের অনেক দল আমাদের এখানে গিয়ে নাটক করে, এবং এটা তো অনস্বীকার্য। যারা আজকের প্রজন্মের যারা, তারা আমরা মধ্যে খুব একটা হতাশ লাগতো নিজেকে যে নতুন প্রজন্ম আসছে না, কিন্তু এখন মনে হয় না নতুন প্রজন্ম আসছে আমাদের, বিশেষ করে আমাদের এই অঞ্চলে তো বটেই। আমি বারবারই বলবো, বিশেষ করে নাটকের ক্ষেত্রে আমরা আমাদের সম্ভাবনাময় ছেলেরা কিন্তু দারুণভাবে উঠে আসছে শিলচরে। বা ফারুকদা, এটা বাংলাদেশের অবস্থানে, আপনি যেখানে কাজ করেন চট্টগ্রামে, সেই জায়গাগুলোতে মানে আমি যদি বলি যে কবিতার মানে নিরিখে যদি দেখা যায়, বাংলাদেশ আমরা জানি যে প্রচুর সংখ্যক ছেলে মেয়েরা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলে পড়ে, তারা হয়তো বা কবিতা সংগঠনে খুব সক্রিয়ভাবে যুক্ত। সার্বিকভাবে আমি যদি বলি সংস্কৃতির অঙ্গনে আপনাদের সময়কালে, মানে আপনি যখন কলেজে পড়তেন তখন অ্যাক্টিভ পার্টিসিপেশন যেমন ছিল ছেলে মেয়েদের, আজকে কি সেটা বেড়েছে নাকি প্রযুক্তিগত কারণে সেটা কমেছে বলে মনে হয়? আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এখনকার সময়ে যুক্ত হচ্ছে বেশি, আবার তার অধিক বিযুক্ত হচ্ছে। আমাদের সময়ে যুক্ত হতেন কম, তারা কিন্তু লেগে থাকতেন, ঠিক আছে। আর এখনকার সময়ে যেটা হচ্ছে কি, মা বাবাদের আগ্রহের কারণে হোক বা নিজেদের আগ্রহের কারণে হোক, আসে, সংগঠন করে, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, এরকম যে সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানেও অনেক ছেলেমেয়েরা যুক্ত হয়, কিন্তু ধৈর্য ধরে থাকে না, বেশি দিন থাকে না, 2 বছর 5 বছর পর আবার কোথাও হারিয়ে যায়। আমাদের সময়ে অল্প সংখ্যক যারা যুক্ত হতেন, তারা কিন্তু দীর্ঘকাল এই চর্চার সঙ্গে যুক্ত। তবে এইটি আশাবাদী যে সেটি হচ্ছে, আমাদের যে এখন যে পাঠ্যক্রম, সেখানে আবৃত্তি, গান এগুলোকে অনেকটা সিলেবাসভুক্ত করা হচ্ছে, এবং তার ফলে চারুকলা তো আছেই, আগে থেকেও ছিল, তার ফলে এখন এটি অনেকটা অনেকের কাছে এটা বাধ্যতামূলক চর্চার বিষয় হয়ে উঠেছে। ফলে সাংগঠনিক যে আবৃত্তির চর্চা হচ্ছে, সেখানে ছেলে মেয়ে বলি আমরা, বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা যুক্ত হচ্ছে। আশা করি তারাও একদিন এই কবিতার ভেতরে ঢুকে এর নির্যাস যখন পেতে থাকবে, আমার মনে হয় তারাও লেগে থাকবে। বাহ, কি শুনবো এবারে ফারুকদা? আমি আমাদের যে 21-এর প্রথম কবিতার রচয়িতা কবি মাহবুবুল আলম চৌধুরীর একটি কবিতা পড়ছি। প্লিজ। হে আকাশ, একটু কাছে এসো। হে আকাশ, একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি। শরীরের সমস্ত নামাবলী খুলে আমি নগ্ন উদার। হে আকাশ, একটু কাছে এসো, তোমার বুকে কিছু চুমু এঁকে দে, যা একদিন তারা হয়ে ফুটবে, আমার হয়ে কথা বলবে, আমার আনন্দের গান গাইবে, আমার বেদনার গান গাইবে। ভরা নদী ফিরে পাবে তার বুকের ঢেউ, রুক্ষ মাটি ফিরে পাবে তার উর্বরতা, শরতের শিউলি ফুলের মালায় ভরে যাবে প্রেমের স্মৃতির উদ্ভাস, প্রবীণেরা ফিরে পাবে তার হারানো সুর। হে আকাশ, একটু কাছে এসো, আমার হৃদয়ের বিশালতা আমাকে ফিরিয়ে দাও, আমার মায়ের দীপ্ত হাসি আমাকে ফিরিয়ে দাও, আমার পিতার সন্তান হারানোর বেদনাকে ভুলিয়ে দাও, 71-এর ধর্ষিতা আমার বোনের সতীত্বকে ফিরিয়ে দাও, আমার শিশুর নিরাপত্তাহীনতার উৎকণ্ঠাকে সরিয়ে দাও, সীমা, সিমি, মহিমা, ফাহিমাদের আধফোটা জীবনগুলো ফিরিয়ে দাও, সংখ্যালঘু ছাপমারা প্রতিবন্ধী রেণুকা বালাদের নিভে যাওয়া প্রদীপগুলো আবার জ্বালিয়ে দাও, আমার পিতৃপুরুষের সাজানো বাগান আমাকে ফিরিয়ে দাও, রবীন্দ্রনাথের সোনার বাংলা আমাকে ফিরিয়ে দাও,
হে আকাশ, একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি। হে আকাশ। বাহ, কি সুন্দর। সব্যসাচীদা, আপনার কাছে কি শুনবো এবারে? একটা মিনিট। আর এই ফাঁকে আপনি যদি একটু বলেন যে আপনাদের এখানে আজকে, মানে আপনি যে কথাটি বলছিলেন যে প্রচুর সম্ভাবনাময় ছেলে মেয়েরা তারা আসছে, তারা নাটক এবং ইত্যাদি জায়গায় অংশগ্রহণ করছে, কবিতার অঙ্গনটি কেমন শিলচরে, মানে আবৃত্তি চর্চা কেমন পর্যায়ে? আবৃত্তি চর্চা তো সাংঘাতিক ভাবে হয়। আর শিলচরকে অনেকে কবির শহর বলে আপনি জানেন। আমাদের এখানে শক্তিপদ ব্রহ্মচারীর নাম নিশ্চয়ই শুনেছেন, আমাদের কবি অনুরূপা বিশ্বাস, করুণারঞ্জন ভট্টাচার্য। আবৃত্তি চর্চা হচ্ছে, ভালোই হচ্ছে। তবে আমি আগরতলায় যেটা দেখলাম, আগরতলায় কিন্তু অনেক আমাদের থেকে আমার মনে হয় অনেক বেশি, আমাদের চর্চার থেকে অনেক বেশি আগরতলার চর্চা। যে কয়টি গ্রুপের আবৃত্তি দেখলাম, সেটা শিলচরে এত গ্রুপ নেই, এত গ্রুপ নেই। শিলচরে হয় না বলছি না, কিন্তু আগরতলা অনেক অনেক এগিয়ে। নাটকের ক্ষেত্রেও বোধহয় আগরতলা অনেক এগিয়ে, কারণ আমরা এই যে রূপম কম্পিটিশনই বলুন বা যে কোনো আগরতলার নাটক দেখার জন্য আমরা উন্মুখ হয়ে তাকিয়ে থাকি। আগরতলা আমাদের খুব ভালোবাসার একটা জায়গা। দারুণ, আপনার কবিতা শুনবো। আর এদিকে ফারুকদার কাছে আরেকবার একটু জিজ্ঞাসা করতে চাই, ততক্ষণে সব্যসাচীদা মানে বেছে নেবেন যে তিনি কি শোনাবেন আমাদের। ফারুকদা, এই ব্যাপারটা একটু বলবেন যে প্রযুক্তি কিভাবে আজকের দিনে আবৃত্তির অঙ্গনকে রঙিন করেছে নাকি ফ্যাকাশে করেছে? প্রযুক্তি কতটা, মানে এখন মোবাইল খুললেই নানাভাবে আমরা দেখি যে এই নিয়ে দারুণ একটা বিতর্ক, যে সবাই কি কবি, সবাই কি আবৃত্তি শিল্পী, সবাই কি গান করবে, সবাই কি নাচ করবে। আচ্ছা, এটি হচ্ছে কি, মানুষ স্বভাবতই মনে হয় প্রকাশ উন্মুখ। মানে বর্তমান সময়ে যেটা মিডিয়ার কারণে, যেটি বলছেন আপনি প্রযুক্তির কারণে, আমরা যে মোবাইল যে ডিভাইসটা ব্যবহার করি, সেখানে অবারিত সুযোগ নিজেকে প্রকাশ করার, নিজেকে তুলে ধরবার। সেটি ভালো হোক বা মন্দ হোক, আমরা কবিতা গানের পাশাপাশি টিকটক চর্চার নামে আমরা অনেক কিছুই দেখি, যেখানে ভালো মন্দ দুটোই আছে। তো কবিতা যারা লিখছেন ফেসবুকে বা আবৃত্তি যারা করছেন, সবাই আবৃত্তি শিল্পী নয়, সবাই কবি নয়, কিন্তু কবিতা তো লিখছেন, খারাপ কিছু করছেন না, আবৃত্তি তো করছেন, খারাপ কিছু তো করছেন না। তো ফলে আমার মনে হয় এটি আমাদের জন্য, আমরা ব্যবহারের দিক থেকে যদি আমরা মানে নিজেকে সংযত রাখি এবং বেছে বেছে কিছু কাজ করি, তাহলে আমার মনে হয় বর্তমান যে সোশ্যাল মিডিয়া, সেটি এই ক্ষেত্রে একটা যথেষ্ট ভূমিকা রাখবে। কবিতা যারা চর্চা করেন, কবিতা যারা লিখেন বা আবৃত্তি করেন বা যারা গান করেন, অনেকে শখের বশে করেন, কিন্তু সেটি হয়তোবা অনেক সময় মানুষের সম্মুখে আনেন না, আনতে লজ্জা পায়। কিন্তু একটা বদ্ধ রুমে যদি আমি মোবাইলের সামনে যদি আমি আমার গানটা করি, আমার কবিতাটা করি, আপত্তি কোথায়? সেটি তো আপনি পরের কবিতা বেছে রাখবেন, আমরা ততক্ষণে সব্যসাচীদার কাছে একটি কবিতা শুনতে চাইব। কবিতাটা অনেক পুরনো কবিতা, প্রায় 70 বছর আগের তো নিশ্চয়ই। রাম বসুর একটা কবিতা, পরাণ মাঝি হাঁক দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও, গায়ে ওই কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কুমোরপাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেঙে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়, নলবনের ধার দিয়ে, পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে ঘোলা জলে রামধনুর মতো, রামধনুর মতোই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে, স্টিমারের তলায় আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড়ও নেই, খোকার মুখে দুধও নেই এক ফোঁটাও। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে উঠে, তবু কেন ওই স্টিমার শস্যেতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর উপর দিয়ে
কেন ওরা সব পাজরকে গুড়িয়ে দিয়ে যায়? শোনো, বাইরে এসো, আমার হাত ধরো, পরাণ মাঝি হাঁক দিয়েছে, শোনো, বাইরে এসো। আহা, কি সুন্দর, কি সুন্দর। ফারুকদা, কি শুনবো? আমরা সময় নষ্ট করতে চাই না, একের পর এক কবিতা থাকবো, সঙ্গে একটু আমি আগরতলায় বহুবার এসেছি এবং আপনি জানেন আপনার এই অনুষ্ঠানে আমি আরো একবার এসেছিলাম বছর 3-4 আগে হয়তো। তো আগরতলা এই শিরোনামে একটা কবিতা আছে বিমলেন্দ্র চক্রবর্তী। আমি এই কবিতাটার পুরোটা না হলেও অংশ বিশেষ আমি একটু শুনি না, কোনো অসুবিধা নেই, আমাদের আপত্তি নেই। সেটাই। আগর ফায়ের আগরতলা, নাগর পায়ে হাঁটে, হাতে গোনা কয়খানা ঘর, কয়টা দোকান পাটে, বসত বাজার গোলবাজারে, মেলার মাঠে মেলায়, এখন কলেজ পাড়ার তখন 7 সন্ধে বেলায়। নামতো হাতি, বুনু, শেয়াল, হালম হুলো বাঘের, দাঁত কাঁপুনি, হাড় কাঁপুনি, শীত কাঁপুনি মাঘের। কাঁপতে কাঁপতে জ্বলতো ঘরে চেরাগ নাকি কুপি, মগডালেতে ঝুলতো বাঁদর একলা চুপি চুপি। জংলা জমিয়ে ঝোপঝাড়েতে সেদিন আগর তলে, ঘাসের মাথায় জোঁক কিলবিল, রাতে জোনাক জলে। দুর্গা কামান চৌমুনিতে এখন জমে বাজার, তখন শেয়াল গাইতো খেয়াল, পাখি হাজার হাজার। গাপলা গণেশ ভয় মাখানো, ঘুম ভাঙানো রাতে, টিন বাজানো মশাল জেলে, হল্লাটি একসাথে। হল্লা মানেই ছুটত হরিণ, উঠত পাখি ধনেশ, মা বলতো ঘুমো খোকা, আসছে পাগলা গণেশ। এইটুকুই, আরো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনি না, আরেকটু শুনি না। আচ্ছা, ভালো লাগছে তো আমাদের। বানর নাচা ভালুক নাচা, রোদ শুনশান দুপুর, তাকুর নাকুর পুজুর ঢাকে, ঘুম কাটত খুকুর। ঘোড়ার গাড়ি গরুর গাড়ি, পালকি চড়ে বরের, সেদিন ধনী গরিব কুলীন, শোভা কনের ঘরের। মেলায় মেলায় বিকেল বেলায়, তখন পুতুল বাঁশি, একটু পাওয়ার মাঝে ছিল মুখটি হাসি হাসি। গায়ে ঘুঙুর ঋণি চিনি, ভানুমথির খেলায়, বাদাম ভাজা জিলিপিতে মন হারাতো মেলায়। বাঁশ বাগানের বনের ভেতর চাঁদ হারানো জলে, ভাসত ছবি হরিণ ছানার এবং পাখির দলের। একলা একা হাঁটত নদী পাতার ফাঁকে ফাঁকে, কলার মোচা শীতল পড়া বড্ড কাছে ডাকে। এই তো ওষুধ ম্যালেরিয়া, হাড় কাঁপানো জ্বরের, দারুণ জ্বালা পালা পালা সব কটা গ্রাম ঘরের। তবু আগর তলায় ছিল উজাড় করা প্রাণ, বাইরে বাউল একতারাতে শচীন দেবের গান। বাইরে বাউল একতারাতে শচীন দেবের গান। বাহ, খুব সুন্দর। সব্যসাচীদা, কি শুনবো আপনার কাছ থেকে? আমার আরেকজন খুব প্রিয় কবি, কবি সুকান্ত ভট্টাচার্য। আপনি একটু আগে যেটা বললেন নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে উদ্দেশ্য করেই লিখেছিলেন কবিতাটা। 18 বছর বয়স, 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। শপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে
এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছুতে করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। আহা, কি সুন্দর চিরন্তন কবিতা এগুলো। ফারুকদা, কবিতায় মানে আবৃত্তি শিল্পে আপনি কি বাদ্যযন্ত্র ব্যবহারকে সাপোর্ট করেন? মানে এই যে দাঁড়িয়ে মিউজিক বাজিয়ে দিলাম, তারপরে নানা ধরনের মিউজিক আমার কবিতার সঙ্গে সঙ্গে চললো, আমি আবৃত্তি করছি, নাকি আপনি মনে করেন শুধু কণ্ঠের খেলাটাই কবিতা? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গটা নিয়ে অনেক সময় বলতে চাইও। সেটি হচ্ছে কবিতা স্বতন্ত্র একটি শিল্প। তো আমি সহযোগী শিল্প হিসেবে অন্য কিছুকে ব্যবহার করতে পারি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি না করতে পারাটাই ভালো। কারণ কবিতার যে কারুকাজ সেটি আমাদের, আপনি যেটা বলছেন কণ্ঠের কারুকাজ, এবং তার বাচন ভঙ্গি, শব্দের যে প্রক্ষেপণ, সেগুলোকে যদি আমরা মনোযোগ দেই তাহলে আমার মনে হয় মিউজিক লাগে না। একক আবৃত্তির ক্ষেত্রে আমি কথাটা বলি, এবং আমি ব্যক্তিগতভাবে একক আবৃত্তিতে আমি খুব বেশি মিউজিক ব্যবহার করেছি বা আবহ ব্যবহার করেছি এটা আমার স্মরণে নেই। তবে বৃন্দ আবৃত্তি বলি বা একটা পূর্ণাঙ্গ প্রযোজনা বলি, সেখানে আবহের প্রয়োজন হয়, সেখানে বিভিন্ন ধরনের সুর শব্দের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে মনে হয় একটা প্রযোজনায়, একটা পূর্ণাঙ্গ প্রযোজনায় আমরা ব্যবহার করতে পারি। কিন্তু একক আবৃত্তির ক্ষেত্রে আমি মিউজিক ব্যবহারটাকে আমি নিজে ব্যবহার করি না। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। তবে বিষয়টা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, শ্রুতি মাধুর্যতা থাকে, তাহলে সেক্ষেত্রে আবার আপত্তি আমি করতেও পারি না, করা যেতে পারে। কি শুনবো এবারে? আচ্ছা, আমি বাংলাদেশের মঙ্গল কামনায় একটা কবিতা পড়ছি, অনেক পুরনো কবিতা, যেমন সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা কোন দেশে। বাহ। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন ভাষা মরমে পশি, আকুল করি তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশের দুর্দশায় মোরা, সবার অধিক পাইরে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথা রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। ভেরি নাইস, ভেরি নাইস। আপনি কি শুনবেন? আমি ফারুক ভাইয়ের কথার সূত্র ধরে আমার বক্তব্যটুকু বলছি। আপনি যেটা বলেছিলেন যে কবিতায় আবহ বা এসবের, তো দেখুন এখন মানে মানুষের রুচিটাই বদলে গেছে। একটা সময় হতো, ধরুন আবৃত্তি ছাড়ুন, গান, এখন গানটা কিন্তু শুধু শোনার নয়, গানটা কিন্তু দেখারও। এখন আপনি যদি বসে বসে শুধু হারমোনিয়াম তবলা নিয়ে গান করেন, খুব ভালো গান করলে দেখবেন লোকে আপনাকে চাইছে না। যারাই গানটাকে অন্যভাবে, আমি বলছি না শরীর নাচিয়ে কোমর নাচিয়ে গান হোক, কিন্তু কবিতার বেলায় যখন, বিশেষ করে দেখুন ব্রতদীপ বন্দ্যোপাধ্যায় কবিতাটাকে উনি শুধু আবহ নয়, আলোরও ব্যবহারও করেন। এতে কিন্তু কবিতাটা লোকের কাছে সহজে পৌঁছানো যায় বলে মনে করি। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। ঠিক হতেই পারে, আপনি তো আপনার মতামতটা, আমিও যে এই যে আবৃত্তি করছি দেখে এটাও কিন্তু উচিত ঠিক নয়। আবৃত্তি মানেই মুখস্থ, কণ্ঠ, সবকিছু। এটা আমার মতামত। ঠিক। কি শুনবো এবারে?
কবিতাটা দেবেশ ঠাকুরের লেখা, আমাদের সংহতি নিয়ে, জাতীয় সংহতি, জাতীয় উপরে। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফেসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল। কলু খাঁ সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো। এক পাটাতনে ধান ঝাড়ে সোনালী গোবিন্দ ভোগে, খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হুসেনুর মাঝি, সামনে চলো মাঝি, সামুতে কাঁচা খাকির গান, সোরাবালির স্বর আর ঘূর্ণিজলের ঘাট। আমার ভারতবর্ষ কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হদিশ ছাড়াই কোজাগরি চাঁদের ও কৃপণ আলো পড়ে ঈদগার উপর, খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি, সামলে চলো মাঝি, সামুতে কাঁচা খাকির গান, সোরাবালির স্বর আর ঘূর্ণিজলের ঘাট। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পায়ন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলম মাতরম বন্দে মাতরম। বাহ বাহ বাহ। ফারুকদা, এরপর কি শুনবো? আচ্ছা, আমি রবীন্দ্রনাথকে একটু ধরতে চাই। হ্যাঁ প্লিজ। অনন্ত প্রেম কবিতাটা একটু পড়তে চাই। কবিতা আমরা এখন যে কবিতাগুলো পড়েছি বা সময়ের সঙ্গে পড়েছি, এটাতে প্রেম আছে, বিরহ আছে, একটু দেখি। অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসি আছি, শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথে আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীতি কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে।
চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। খুব সুন্দর। সব্যসাচীদা, আজকের এই অনুষ্ঠানের শেষ কবিতা শুনবো আপনার কাছ থেকে, কি শোনাবেন? ফারুকদা, এই ফাঁকে মানে আমাদের এক বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি হাওয়ালের থেকে কইতাছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনারা যে লাইভ চলছে, এটাতে আপনার কিছু কথা আছে যে লোকেরা যে কয় আমি সিপিএম কংগ্রেসের আমল। আপনি বিষয় থেকে অন্য কিছু বলছেন। আপনি এর আগের অনুষ্ঠানটিকে ভেবে হয়তোবা মোবাইলে দেখছেন, এর আগের অনুষ্ঠানটি আপনি ভেবেছেন সরাসরি আয়োজন, আপনি টেলিফোন করেছেন। আমরা নতুন আরেকটি বিষয়ে আছি, আপনি যদি এখন দেখেন অনুষ্ঠান এবং সেখানে যদি কিছু বলার থাকে বিষয় নিয়ে বলতে হবে। ইতিমধ্যেই বন্ধুরা বেশ কয়েকজন আমাদেরকে নানা বার্তা লিখে পাঠিয়েছেন, আমরা দুঃখিত আজকে সেগুলো পড়তে পারছি না। অনেকেই টেলিফোন করেছেন, সেগুলো আমরা নিতে পারছি না। আমরা যেহেতু কবিতাতে আছি, ওনারা কবিতা পাঠ করছেন, কেউ আবৃত্তি করছেন, সুতরাং সেই জায়গাটিতেও আমরা আপনাদের কাছে আজ ক্ষমা প্রার্থী। ফারুকদা, যে কথাটি দিয়ে শেষ করবো আজকের এই আয়োজন, এবং শেষটা আপনার কবিতা দিয়ে হবে, মাঝে সব্যসাচীদার একটি কবিতা শুনবো। তবে একটা কথা একটু এইটুকু শুনতে চাই যে আপনি ফিরে যাবেন বাংলাদেশে এবং সার্বিকভাবে আপনার দেশের জন্যে, দেশের ছেলে মেয়েদের জন্যে, তাদেরকে কেন্দ্র করে যদি একটি কবিতা আপনি পড়েন, আমরা ভীষণ খুশি হব। সব্যসাচীদা, কি শুনবো এবারে? আচ্ছা, আমি না, আপনি পড়ুন, তারপর ইনি ওই কবিতাটা দিয়ে শেষ করবেন আজকের আয়োজন। কবিতাটা অমিতাভ দাশগুপ্তের আমার ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবইয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে দিয়ে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতী। সুখ নয়, ক্রোধের আগুনে জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঢেকে যাবে আমার সারা শরীর। উড়িষ্যের ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মাহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোটা ফোটা মাইল, ফোটা ফোটা অভিমান আর মাইল মাইল অভিমান, তার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।
আসলে প্রস্তুত নই তো, মানে কোনো সব কবিতাই আমার দেখে দেখে কিছু ভুল ভ্রান্তি হতেই পারে। কোনো আপত্তি নেই। আজকের এই আয়োজনের শেষ কবিতা কি শুনবো? আপনি যেটা বলছেন আমাদের বাংলাদেশ প্রসঙ্গে যে আন্দোলন চলছে বা যে হাঙ্গামা চলছে, সব মিলে ভালো মন্দ দুটো বিষয় এখানে যুক্ত হয়ে গেছে। এখানে ছাত্রদের যে আন্দোলন, সেখানে সরাসরি রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে যাচ্ছে বা রূপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলে এখানে ধ্বংসাত্মক কাজও লিপ্ত হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, রক্ত ঝরছে। এই ধরনের মানে সংঘাত, এই ধরনের বা বৈষম্য আমরা চাই না। আমরা চাই সোনার একটি দেশ, সুন্দর শ্যামল বাংলাদেশ। ঠিক তো যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল বা এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছিল ফাঁসির মঞ্চ থেকে। হ্যাঁ, আমাদের যে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা ফাঁসির মঞ্চ থেকে, সেটি আমি আমাদের বাংলাদেশে যারা যে আন্দোলন করছে বা আন্দোলনের সঙ্গে যুক্ত অথবা বিযুক্ত অথবা এর বিরোধিতা যারা করছে, উভয় পক্ষকে আমি উৎসর্গ করছি, তারা যেন সাম্যের জায়গায় আসে। ফাঁসির মঞ্চ থেকে আমাদের যাত্রার শুরু, এক একটি জন্মের সমান মেধাবী মৃত্যু, এক একটি প্রতিজ্ঞাপুষ্ট মৃত্যুর সোপান। দুর্যোগ অন্ধকারে তুলে রাখে সূর্যময় হাত, তুমুল তিমিরে তবু শুরু হয় আমাদের সঠিক সংগ্রাম। মৃত্যুর মঞ্চ থেকে, মৃত্যুর ভূমি থেকে আমাদের প্রথম উত্থান। যাকে তুমি মৃত্যু বলো, যাকে তুমি বলো সে সমূল পতন, আমি তার গভীরে লুকোনো বিশ্বাসী বারুদের চোখ দেখে বলি, এইসব মৃত্যু কোনো শেষ নয়, কোনো বিনাশ পতন নয়। এই সব মৃত্যু থেকে শুরু হয় আমাদের সূর্যময় পথ। এই ফাঁসির মঞ্চ থেকেই আমাদের যাত্রার শুরু। আজকের এই আয়োজনটি আমরা বার্তা দিতে চাইলাম। দর্শক বন্ধুরা যারা শুনলেন এই আয়োজন, তারা নিশ্চয়ই তাদের মতো করে এই আয়োজনের ভাবনাটি গ্রহণ করবেন, আমরা এটাই চাইবো। ফারুক দা, অনেক অনেক ধন্যবাদ। আপনারা ধন্যবাদ আপনাকে, ছবি ও কবিতার আয়োজনে টেলিভিশনকেও অনেক অনেক ধন্যবাদ। শুভসাচী দা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যারা, হ্যাঁ বলুন। মানে আমি ভাবতেই পারছি আগরতলা, আমি এমন কোনো বারবার বলছি, আমি নিজেকে সাংঘাতিক কিছু মনে করি না। আপনাদের এসছি, ওনাদের আমন্ত্রণে এসে আপনারা যেভাবে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান করেছেন, যদি একটু প্রস্তুতি থাকতো তাহলে নিশ্চয়ই আরো ভালো হতো। বন্ধুরা যারা আছেন সঙ্গে, আপনারা আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আজকের এই আয়োজনের জন্য ছবি ও কবিতা এবং সেই সঙ্গে এগিয়ে চলো সংঘ, যারা যৌথতায় একটি অনুষ্ঠান আজকে আয়োজন করেছেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, তাঁরা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই দুই শিল্পীকে আমরা এখানে পেয়েছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকালকের অপেক্ষায় থাকবো, আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং একইভাবে আমরা প্রতি রাতের মতো আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় জড়িয়ে পড়ব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।